আর রিসেপশন ছেড়ে যেই বেরোবেন দুদিকে এরকম দুটো ফোয়ারা, অসম্ভব সুন্দর। ডান দিকে হচ্ছে রেস্তোরাঁ, এখানেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে। আর তারপর হচ্ছে এই ব্যাকওয়াটার্স। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার কেরালা ট্রাভেল প্লে লিস্টের আর একটা নতুন এপিসোড দেখতে। আপনারা যারা কোনো কারণে আমার এই কেরালা ট্রাভেল প্লে লিস্টের ফার্স্ট এপিসোডটি দেখেননি, আজকের নতুন ভিডিও শুরু করবার আগে তাদের জন্য রইল ছোট্ট একটা রিক্যাপ। আপনারা এই অংশটি যদি দেখেন তাহলে ট্রাভেল সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে কেরালা পৌঁছানোর অভিজ্ঞতা। আমরা প্রথমে কলকাতা থেকে একটি বিমান নিই যা আমাদের নিয়ে যায় বেঙ্গালুরু। বেঙ্গালুরু থেকে আরেকটি বিমানে আমরা পৌঁছে যাই কোড়িকোরে পৌঁছে সেখান থেকে আমাদের যে হোটেল ছিল কোড়িকোরের বিচের কাছে, সেখানের জন্য আমরা রওনা হই। সড়ক পথে প্রায় 27 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে প্রায় 1200 টাকা খরচ করে আমরা আমাদের হোটেল মেট্রো এম্পায়ার্সে গিয়ে পৌঁছই। মেট্রো এম্পায়ার্সে আমাদের ঘরের একটা ডিটেল রিভিউ ছিল আগের পর্বে। পরের দিন সকালবেলায় আমার মূল গন্তব্য ওয়ায়নাডে বেরিয়ে যাওয়ার আগে আমি একটি অটো নিয়ে পৌঁছে যাই কোড়িকোরের লোকাল সি বিচটিকে দেখতে। অসাধারণ সুন্দর এবং ওয়েল মেনটেন্ড একটি সি বিচ কিন্তু এই কোড়িকোরে অবস্থিত। আপনারাও যারা কোড়িকোরে কোনো কারণে যাচ্ছেন, আমার সাজেশন থাকবে এই সি বিচটি অবশ্যই দেখে নেবেন। সি বিচ থেকে ফিরে একটি গাড়ি রেন্টে নিয়ে আমরা রওনা হই ওয়ায়নাডের উদ্দেশ্যে। সেই গল্প এবং আরও নানা অন্যান্য তথ্য থাকবে আজকের এই নতুন পর্বে। আপনারা যারা আরও ডিটেলসে আমার প্রথম পর্বটি দেখতে চান, সেই পর্বের লিঙ্ক পেয়ে যাবেন আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আজকের এই নতুন পর্বে শুধুই যে ওয়ায়নাড ঘোরাবো তা নয়, আপনারা যারা কেরালার ব্যাকওয়াটার্স দেখতে চান তারাও আশা করি এনজয় করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নতুন এপিসোড শুরু করা যাক। কোড়িকোরের মূল সিটি থেকে বেরিয়ে সেদিন যখন আঁকাবাঁকা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা ওয়ায়নাডের দোরগোড়ায় গিয়ে পৌঁছই, তখন ঘড়িতে বেজে যায় প্রায় দুপুর 3:30। আপনারা অনেকেই জানেন আমরা যে সময় ওয়ায়নাড গেছিলাম তার মাসখানেক আগে বা এই সপ্তাহ তিনেক আগে কিন্তু ওয়ায়নাডে একটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়। অনেকের মনে এই প্রশ্নটা আছে যে কেন তারপরেও আমরা ওয়ায়নাড গেলাম। বলে রাখা ভালো, আমাদের ওয়ায়নাডের এই প্ল্যানিংটা করা ছিল 3 মাস আগে, যখন পরিস্থিতি কমপ্লিটলি স্বাভাবিক ছিল। প্রচুর ফিনান্সিয়াল কমিটমেন্টস থাকায় আমাদের গোটা প্ল্যানটিকে ক্যান্সেল করা সম্ভব হয়নি, তাই আমরা কিন্তু ওয়ায়নাডে আসি। ভাইথিরির এই অঞ্চলে প্রচুর অল্প বাজেটের মানে রোড সাইড মোটেলস মতো আছে, হোমস্টে আছে, ভালো ভালো রিসর্টও আছে। তবে সেগুলো এক এক দিন ভাড়া ওই ধরুন না 6-7 হাজার টাকা করে। কিন্তু একটু অল্প বাজেটে যারা থাকতে চান, এখানে আমি দেখছি প্রচুর হোমস্টেজ এবং ছোটোখাটো হোটেলও চোখে পড়ছে রাস্তার ধারে, এবং সেই পরিমাণে কিন্তু মার্কেট অ্যান্ড রেস্টুরেন্টও আছে। এই দেখুন আমাদের সামনে এই গাছগুলো হচ্ছে কফি প্লান্টেশন ওয়ায়নাডের। চা গাছের থেকে অনেকটাই উঁচু হাইট ওয়াইজ, সুন্দর লাগছে। এই হচ্ছে ওয়ায়নাডের আরেকটা মেজর বিউটি, টি প্লান্টেশনস ইন ওয়ায়নাড। সুন্দর দেখুন, গোটা রাস্তাটা বরাবর চারিদিকে চা বাগান, অনেকটা আমাদের মিরিকের মতো এখানে সৌন্দর্যটা। আমরা আছি ওয়ায়নাড টি মিউজিয়ামের কাছাকাছি একটি জায়গায়। এইখানে হচ্ছে অপূর্ব সুন্দর চা বাগানের ভিউ, আর এইখানে না জিপ লাইন করে চা বাগানের ওপর থেকে একটা অংশ ধরুন মোটামুটি 500 মিটার, এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে। তবে এই ন্যাচারাল ক্যালামিটি হওয়ার পরে আই এম ডাউটফুল যে সেগুলো ফাংশনাল কিনা অ্যাট দিস স্টেজ। ওয়ায়নাডে আপনারা যখন প্রবেশ করবেন ওয়ায়নাড ডিস্ট্রিক্টে, ভাইথিরি হয়ে আপনারা সাধারণত পাস করবেন যদি আপনারা কোড়িকোর থেকে শুরু করেন। যারা বেঙ্গালুরুর দিক থেকে আসছেন গাড়ি চালিয়ে, তারা কালপেট্টাতে এসে পৌঁছয় এবং কালপেট্টা থেকে বিভিন্ন দিকে ভেঙে যাওয়া যায়। আমাদের এবার যে রিসোর্টটিতে ওঠার কথা ছিল, কন্টোর আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পা, তার লোকেশন ছিল হচ্ছে একদম বানাসুরা সাগর ড্যামের পাশে। এই রাস্তায় যাওয়ার পথেই কিন্তু আপনাদের কফি প্লান্টেশন, চা বাগান এবং ওয়ায়নাডের যেটা বিখ্যাত টি মিউজিয়াম, সেগুলো সমস্তটাই চোখে পড়বে। যদি একটা নর্মাল সময় যান, যেটা আমরা যাইনি, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু প্রবেশ অবাধ। আপনারা গিয়ে ঘুরে তারপর আপনাদের রিসর্টে পৌঁছতে পারেন। আমরা এইবার যে ওয়ায়নাড গেছিলাম, ন্যাচারাল যে পয়েন্ট বা ভিউ পয়েন্ট যেগুলো ছিল
তার বাদে কিন্তু আমাদের দেখার আলাদা করে সাইট সিইং করবার কোট আনকোট কোনো সুযোগ ছিল না। এই দেখুন, আমরা কথা বলতে বলতেই পৌঁছে গেছি বানাসুরা সাগর ড্যামের কাছে। আমাদের যে রিসোর্টটা ছিল সেটা বানাসুরা সাগর ড্যামের একদম লাগোয়াই। সারাটা দিন বসে সেখান থেকে বানাসুরা সাগর ড্যামটা অপূর্ব সুন্দরভাবে দেখা যায়। তবে আমাদের এই রিসোর্টটায় কিন্তু পৌঁছতে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। শেষের 1-1.5 কিলোমিটার রাস্তা মোটামুটি একটু অফরোডিং, ঘন জঙ্গলের মধ্যে। প্রকৃতির কাছে এসে এরকম এক জায়গায় থাকলে আপনার যে খুব একটা খারাপ লাগবে তা নয়, তবে সতর্কতা হিসেবে সেটা আমার বলে রাখা দরকার। এই দেখুন, রাস্তায় যাওয়ার পথে ওয়াটারফলস, সেটা একদম ফরেস্টের এরিয়া, উনি তাই বলছেন আমাদের ড্রাইভার দাদা। এইখানে একদমই শেষ 1 কিলোমিটারটা অফরোডিং বলতে পারেন। কোড়িকোরের মেন সিটি থেকে প্রায় 4 ঘন্টার সড়ক পথের যাত্রা অতিক্রম করে আমরা এসে পৌঁছই কান্টোর আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পাতে। আরও স্পেসিফিক্যালি বলা ভালো, এই জায়গাটি যেখানে এই রিসোর্টটি অবস্থিত সেই জায়গাটির নাম হচ্ছে পাদিনজারাথারা। আপনারা অনেকেই হয়তো দেখে ভাবছেন যে এরকম একটা সেক্লিউডেড ফরেস্টের মধ্যে এসে থাকলে কি ভালো লাগবে। তাদের বলে রাখি, যারা আপনারা জমজমাট এরিয়ায় থাকতে চান ওয়ায়নাডে, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ভাইথিরি। এই জায়গাটা তারাই বেছে নেবেন যারা সলিটিউড বা একটু সেক্লিউশন পছন্দ করেন। এই রিসোর্টটা এতটা যে অফরোডিং হবে আমি সত্যিই জানতাম না, তবে আমার কোনো আক্ষেপ নেই। আমি খুব ভিড়ভাট্টার জায়গায় এমনিও থাকতে চাইছিলাম না। এখানের ন্যাচারাল বিউটিটা অনেক বেশি, আর আমাদের এখন অল্টিটিউড 767 মিটার, বিরাট একটা উঁচু কোথাও নেই আমরা। আর এই দিকে দেখুন, আমরা একটু পরে দেখাচ্ছি, বানাসুরা সাগর ড্যামের খুব সুন্দর ভিউ আছে। এই দেখুন কি অপূর্বভাবে এখান থেকে বানাসুরা সাগর ড্যামটা দেখা যাচ্ছে। এদিকের কিছু কটেজ আছে যেগুলো একদম মানে ড্যামটাকে ফেস করছে। আমি জানি না আমাদের কি রুম দেবেন ওনারা ইভেনচুয়ালি। অনেক বড় একটা রিসর্ট, এই ভিতরেই কিন্তু স্পায়ের ব্যবস্থা, সমস্ত মানে আয়ুর্বেদিক ওয়েলনেস রিসর্ট এগুলো। কেরালার এইটা একটা বিরাট পপুলার কনসেপ্ট। আমাদের এই দিকের রুম ছিল মানে যেগুলো একটু ওনাদের মানে বাজেট ক্যাটাগরি আর কি, কিন্তু আমাদের আপগ্রেড করে ওনারা লেক ভিউ রুম দিয়ে দিয়েছে। এখানের যেটা স্পা সেটা বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানের ব্রেকফাস্ট ওনারা বললো এখন খুব বেশি গেস্ট নেই, ওনারা কিছু প্রিডিটারমিন্ড মানে সেট মেনু করে রাখে, সেখান থেকে আপনি চুজ করতে পারেন, আর বাকি কিছু লাগলে ওনারা সেটা বানিয়ে দেবেন। আর আরেকটা হচ্ছে যে এখানের অন্য সব অংশগুলো তো ঘুরে দেখাবোই, কিন্তু আমরা লাকি বলতে পারেন যে উই ডিড নট পে ফর আ লেক ভিউ রুম বাট উই গট ওয়ান। কারণ এখন ওয়ায়নাডের যা পরিস্থিতি, প্রচুর গেস্টস নেই এমনিতেই, তাই ওনারা আমাদের আপগ্রেড করে দিয়েছেন ফ্রি অফ কস্ট। সো রিয়েলি থ্যাঙ্কফুল টু দি রিসর্ট ম্যানেজমেন্ট ফর ইট। কি অপূর্ব দেখুন এখান থেকে, উফ, পুরো লেকের ভিউটা আসছে। আচ্ছা, আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই আগে। এই হচ্ছে আমাদের রুম কন্টোর আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে। ভিউটা একটু পরে দেখাচ্ছি, বাট এইখানে ঢুকে একটা বড় কিং সাইজের বেড, এখানে একটা বসবার জায়গা, দুদিকে দুটো সাইড টেবিল, আর এইখানে একটা আলাদা করে ছোট ড্রেসিং এরিয়া মতো আছে, ওয়ার্ড্রোব, আয়নার সঙ্গে এখানে লাগেজ রাখবার জায়গা, আর তার সঙ্গে হচ্ছে এই লাগোয়া বাথরুমটা অনেক বড়। এখানে যেরকম দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিনের এরিয়া, এদিকে স্নান করবার জন্য একটা আলাদা জায়গা, এবং সব মিলিয়ে এই রুমটা 8 আউট অফ 10 কাইন্ড অফ এ রুম। কিছু কিছু খুঁত আছে, যেরকম দেখুন দেয়ালে কিছু জায়গায় দাগ ধরা, ফার্নিচারগুলো একটু পুরনো হয়ে গেছে। আর এখানে মানে ওভারঅল যে সাজসজ্জাটা সেটা খুব একটা মডার্ন টাচ এখানে একেবারেই নেই, একটু ট্র্যাডিশনাল পুরোনো দিনের ঘরের মতো। আর এখানে আছে হচ্ছে একটা এসি, এদিকে আছে টিভির ব্যবস্থা, এবং ঘরের সঙ্গেই ইলেকট্রিক কেটলি আছে, চা কফি বানানোর সরঞ্জাম আছে, দুটো জলের বোতল আছে। আর যার জন্য এই রুমটার এত দাম বা এইখানের ভ্যালু যেটার জন্য, সেটা হচ্ছে এই ভিউ। এই বারান্দায় বসবেন সকালে দুটো চেয়ার নিয়ে, আর এই রকম কিছুটা অসাধারণ বানাসুরা সাগর ড্যাম ঘর থেকে বসে দেখা যাচ্ছে। মানে ভাবতে পারছি না যে কি সুন্দর। পিছনটা গোটাটা পাহাড়, এই ড্যামে কিন্তু বোটিং হয়। আমরা এই যে রিসোর্টে আছি সেখান থেকে 2-3 কিলোমিটার আগে ড্যামটায় ঢোকার রাস্তা আছে, এখানে স্পিড বোট করে ওনারা ড্যামটার মধ্যে ঘোরায়। তো সত্যি কথা বলতে কোথাওই যাওয়ার দরকার নেই, আপনি যদি এখানে বসে থাকেন গোটা সময়টা এইখানেই এনজয় করে কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর পরিবেশ, এত একটা প্লিজিং এনভায়রনমেন্ট, সত্যি কিছু বলার নেই।
আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে এই ঘরগুলোর জন্য আমরা কত খরচ করেছি। আমরা প্রতিদিন ব্রেকফাস্ট সহ আমরা ক্লিয়ার ট্রিপ থেকে বুক করেছি 3850 মতো খরচ পড়েছে। আর যেরকম বললাম, আমরা কিন্তু এই ক্যাটাগরির জন্য বুকিং করিনি, খালি ছিল বলে আপগ্রেড করে দিয়েছে। এই রিসোর্টটাই কিন্তু সুইমিং পুলও আছে, সেগুলো সব একটু একটু আপনাদের পরে ঘুরে দেখাবো। আর যেরকম বললাম, এখন গেস্ট কম ন্যাচারালি। ওয়াইনাডের এরকম একটা ন্যাচারাল ক্যালামিটির পরে সমস্ত রিসর্টই এখন খালি যাচ্ছে কটা দিন। তবে আমরা যে জায়গাটা আছি সেটা মোটামুটি যে ডিজাস্টার স্পট তার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, তাই এটা খুব একটা যে আনসেফ এরিয়া সেরকম নয়। তবে একটাই আমার সমস্যা মনে হলো, সেটা হচ্ছে এই লাস্টের অফরোডিংটার জন্য আপনারা যদি খুব আর্লি মর্নিং কোথাও বেরোতে চান এখান থেকে, বা রাত্রি নেমে গেলে কোথাও বেরোনোর দরকার পড়ে, সেটা একটু রিস্কি হয়ে যাবে। Y3-র ওই এরিয়াটা কিন্তু অনেক বেশি জমজমাট, দোকানপালা সব কিছু আছে। এটা একদম অ্যাওয়ে ফ্রম দ্য সিভিলাইজেশন মতো, মানে এখানে একবার যদি ঢুকে যান, আপনার প্রাইভেট গাড়ি না থাকে, তাহলে এখান থেকে বেরোনো খুব মুশকিল। এর পাশে কিন্তু অটো স্ট্যান্ড বা কিছু আমার চোখে পড়লো না। চলুন আপনাদের একটু রিসর্টটা ঘুরে দেখাই। প্রচুর কিছু দেখানোর মতো আছে অ্যাকচুয়ালি এখানে। আমরা যাচ্ছি পুলের দিকে। এখানে একটা বোধহয় ইনফিনিটি পুল আছে। ইয়েস, আই এম কারেক্ট। দ্যাট পুল ফেসেস দি বানাসুরা সাগর ড্যাম। তবে পুলটা আমার খুব একটা ঠিক জমলো না, খুবই ছোটোর ওপর। আর খুব যে ওয়েল মেনটেন্ড তাও বোধহয় নয়। তবে একটা যেটা বেনিফিট হচ্ছে, আপনি এই পুলে স্নান করতে করতে এই বানাসুরা সাগর ড্যামের একটা ভিউ পাবেন। এইটাই এখানের মূল সৌন্দর্য। এটা হচ্ছে ওনাদের স্পা অ্যান্ড আয়ুর্বেদা ওয়েলনেস সেন্টার। একবার গিয়ে জেনে আসি যে মোটামুটি এখানে স্পায়ের কি খরচ আছে। আমাদের 13 তারিখের বন্দে ভারতের টিকিট বুক করা ছিল, বাট সেটা অনেক সকালে ছাড়ে, কোরিকোড থেকে ছাড়ে সকাল 9টায়। তার মানে এরকম একটা রিমোট এরিয়া থেকে 5:30টায় ভোরে বেরোতে হবে, উইচ ডাজন্ট সিম টু বি আ ভেরি ওয়াইজ ডিসিশন সিইং দ্য স্টেট অফ থিংস। তো আমরা হয়তো কালকে রাত্রিরে ট্রেন করে নেবো। আমরা কালকে সারাটা দিন থাকবো। এখান থেকে কোরিকোড স্টেশন যেতে 3 ঘন্টা লাগে অ্যাট ম্যাক্স। আর যেটা ভালো ব্যাপার হচ্ছে, ওঠার সময় যেরকম দেখলাম 1.5 ঘন্টা রাস্তা শহুরে রাস্তা, 1.5 ঘন্টা পাহাড়ি রাস্তা। তো নামার সময়তেও তাই হবে। আলো থাকতে থাকতে যদি আমরা পাহাড়ের স্ট্রেচটাকে ক্রস করে ফেলি, তারপর একটা গোটাটা সিটির রুট, তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এখানে এখন আমরা যখন এসছি, এই দুপুরের দিকে টেম্পারেচার 24-25 ডিগ্রির মতো, রাত্রিবেলা কমে 20 ডিগ্রি হবে। শীতকালে কিন্তু ওয়ায়নাডে ভালো ঠান্ডা পড়ে। এখানে শীতের পোশাক লাগছে না। বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টি মাথায় করেই আমি আর তৃষা চললাম এখানে রেস্তোরাঁটিতে। রেস্তোরাঁটাও খুব সুন্দর। এই বিল্ডিংটা দেখুন, এটা হচ্ছে এখানের রেস্তোরাঁর এরিয়া। খুব সুন্দর বড় সড়ো রেস্তোরাঁটা। এটা খুব ওয়েল মেনটেন্ড। রুমগুলোর থেকে রেস্তোরাঁটা অনেক বেটার। আর এখান থেকেও কিন্তু বানাসুরা সাগর ড্যামের ভিউ আছে।
ওয়ায়নাডে আমাদের এখানে দ্বিতীয় দিন, আর কি অপূর্ব একটা নিরিবিলি সকাল দেখুন এখানে। এই বানাসুরা সাগর লেক, তার পিছনে উঁচু উঁচু পাহাড়গুলো, একটু আগে আরও ভিজিবিলিটি পরিষ্কার ছিল। অসাধারণ একটা কিন্তু দিনের শুরু এখান থেকে। আমরা সত্যি কথা খুব লাকি যে আমরা এমন একটা সময় এলাম যখন না খুব গরম না খুব ঠান্ডা, না একটা বিরাট বৃষ্টির ভ্রুকুটি আছে, সব মিলিয়ে ভীষণ কমফোর্টেবল কিন্তু একটা ওয়েদার। দেখুন আশপাশের গোটা অংশটা এই বর্ষার জলে, বৃষ্টির জলে আর কি মুখরিত, একদম সবুজ। এবং প্রতিটা কোণা মানে এই রিসোর্টটা কেন্দ্রিক যারা থাকছেন সব সময় কিন্তু একটা আলাদা রকম নিরিবিলি পরিবেশ পাবেন। এবং সত্যি কথা বলতে সাইট সিইং করবার কোনো প্রয়োজনই পড়বে না। আমরা যেরকম সারাটা দিন কাল এই বারান্দাটা থেকে বসেই সময় কাটিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছে যখনই বাইরে তাকাচ্ছি, এরকম একটা মানে অপূর্ব সুন্দর মানে ভিউ সব সময় চোখের সামনে। আমি আপনাদের কালকে যেরকমটা বলছিলাম, আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি 12ই আগস্ট 2024, আজকে এই যে এখানের একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, তারপরে এখানে একটা কি বলবো, একটা মিটিং আছে, সম্ভবত ট্যুরিজম দফতর, পুলিশ, এনারা সবাই একজোট হচ্ছেন এটা ডিসাইড করার জন্য যে হোয়াট আর দ্য নেক্সট স্টেপস ফরওয়ার্ড। এখনও অবধি কিন্তু সাইট সিইংয়ের সমস্ত পয়েন্টস বন্ধ, যেগুলো এখানে লোকে করে থাকে। ধরুন অনেকে বানাসুরা হিলসে ট্রেকিং করেন, কেউ চেমরা পিকে ট্রেকিং করেন। এখানের যে দুটো একটা ওয়াটারফলস, কোনো জায়গাতেই কিন্তু এখন ট্যুরিস্ট অ্যালাউড না। এমনকি আমরা এই যে বানাসুরা সাগর লেক দেখাচ্ছিলাম, এখানে স্পিড বোটিংয়ের ব্যবস্থা আছে, তো সেটাও কিন্তু বন্ধ। আমার পিছনে এই যে ভিউটা, এটাই কিন্তু আমাদের এবারের ওয়ায়নাডের ট্রিপের সব থেকে বড় পাওনা। সব পরিস্থিতি যদি নর্মাল থাকতো তাহলে ওয়ায়নাডে 2 দিন কাটানো যেত, সেটাই ভেবে এসেছিলাম। তবে যেরকম বললাম 24টা ঘন্টা হোটেলে বসে থাকাটা খুব পেনফুল, কিছুই করার নেই। তাই আমরা আমাদের কি বলতে পারেন বুকিংটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আজকে এখান থেকে বেরিয়ে যাব আমরা। আইদার আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন আই এম নট রিয়েলি শিওর যে ওয়্যার উই আর হেডিং টু। মোস্টলি কুমারকামে গিয়ে আজকে নাইট স্টে করবো। কুমারকামে ইনকেস ভালো হোটেল না পাই দেন উইল গো হেড টু আলেপ্পি। এখানে 1:45 নাগাদ একটা জনশতাব্দী ছাড়ে ক্যালিকাট জাংশন থেকে, যে আলেপ্পি এবং কুমারকাম দুটোরই কাছে পৌঁছে দেবে। দেখা যাক কোথায় গিয়ে শেষমেশ থাকি। বলে রাখা ভালো, এই ক্যালিকাটের যে রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু রাজধানী থেকে শুরু করে বন্দে ভারত, জনশতাব্দী সব চলে, এবং কেরালার নর্থ থেকে সাউথ খুব ভালো ট্রেনেই কানেক্টেড। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি কোড়িকোড থেকে ট্রেনে ওঠেন, সেম ডের মধ্যেই বন্দে ভারতে কিন্তু আপনি ট্রিভান্ড্রাম সেন্ট্রালে পৌঁছে যাবেন, যেখান থেকে ভারকালা, কোভালাম, তারপর পুভার আইল্যান্ড, যেগুলো আপনারা করে নিতে পারেন। আমরা যে রিসোর্টটিতে আছি সেখান থেকে মোটামুটি ঘন্টা 3 কোড়িকোড রেলওয়ে স্টেশন, কিন্তু যারা ভাইথেরিতে থাকছেন তাদের মাত্র 1 ঘন্টা 50 মিনিট কি 2 ঘন্টার দূরত্ব। তো খুব যে একটা ওঠানামার ঝামেলা সেটাও নয়, ঠিক মতো প্ল্যানটাকে গুছিয়ে নিলেই আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমাদের এই বৃষ্টি ভেজা রিসোর্ট এতই সুন্দর লাগছে কি বলবো, ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, আবার সত্যি কথা বলতে কিছু করারও নেই, সারাটা দিন নইলে এখানে বসেই কাটাতে হবে। আমাদের সমস্যা হয় কি, আমরা এত কম ছুটি পাই, আমি আর তৃষা, আমাদের বছরে বড় ট্রিপ এই 2-3টেই হয়। সেখানে একটা দিন জাস্ট রিসর্টে শুয়ে বসে কাটিয়ে দেওয়ার মতো লাক্সারি বা প্রিভিলেজ আমাদের কাছে নেই। দেখুন এইটা হচ্ছে এনাদের রেস্তোরাঁর অংশ, এখানেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সকাল 8:30 থেকে সার্ভড হয়। আর এনাদের যেটা রিসেপশন, সেখানে ট্রাভেল ডেস্কও আছে, সেখানে অনায়াসে কথা বলে নিয়ে আপনারা যারা সাইট সিইং করতে যাবেন বা এখান থেকে অন্য কোথাও ড্রপ চান, সেই গাড়ির ব্যবস্থা কিন্তু এনারাই করে দিচ্ছেন। আলাদা করে কোনো গাড়ি নিয়ে এসে রেখে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর এই অংশটা আপনাদের একটু দেখিয়ে নিই, কালকে সুযোগ হয়নি দেখানোর। সেটা হচ্ছে এই যে খাবারের রেস্তোরাঁর যে অংশ, এই ওপরটায় যদি উঠে যান, এখানে একটা খুব সুন্দর কমন এরিয়া আছে। এই কমন এরিয়াটাতে প্রচুর ইনডোর গেমসের ব্যবস্থা রেখেছেন ওনারা। ইনডোর গেমস ইন দ্য সেন্স, এখানে আছে হচ্ছে টেবিল টেনিস, চেস, ক্যারাম আর বিলিয়ার্ডস, এরকম কিন্তু কিছুটা এই কমন অংশটা। এবং এই জায়গাটা না একেবারে ফরেস্টের মধ্যে, যার জন্য আমাদের অফরোডিং করে কালকে আসতে হয়েছিল। কত কি আছে দেখুন, এই মানে এই জায়গাটা ভিত্তিক আপনি যদি একটা বড় গ্রুপ আসেন 5-6 জন, তাহলে খুব ভালো উপভোগ করা যায়। এত সুন্দর জায়গা, এত ওয়েল মেনটেন্ড আর কি এন্টায়ার ক্যাম্পাসটা। হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া এবং একটা কমন স্পেস মতো, এখানে বসতে পারেন। এবং এখান থেকে এই যে বেঞ্চগুলোয় বসেই অসাধারণভাবে বানাসুরা সাগর লেকটি দেখা যাচ্ছে। এইখানে দেখুন প্রচুর পরিষ্কার রাখবার জন্য কিন্তু স্টাফ মোতায়েন আছে, যারা সকাল থেকেই একটা চেষ্টা রাখছেন যে যাতে রিসোর্টটা নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা যায়।
এইটা হচ্ছে ওনাদের আয়ুর্বেদিক স্পা ট্রিটমেন্ট সেন্টার, এখানেই কাল গেছিলাম কথা বলতে। আর এই গোটা রিসোর্টটা অ্যাজ এক্সপেক্টেড, বিকজ ইটস নেসেলড উইদিন আ ফরেস্ট এরিয়া, গোটাটাই কিন্তু বড় বড় সবুজ গাছে ভরা। আমাদের ঘরে যাওয়ার সিঁড়িটা কিছুটা এরকম, জঙ্গলের মধ্যে দিয়ে আপনি নেমে যাবেন, সামনে বানাসুরা সাগর লেক, আর তার পাশেই আমাদের কটেজটা। একটা জিনিস বলে রাখা ভালো, ডোন্ট গো বাই দ্য প্রাইস দ্যাট আই সেড ইয়েস্টারডে। আমরা এই 1,004 টাকা দিয়েছি, সেটা কিন্তু এনাদের স্ট্যান্ডার্ড রুমের জন্য। এখন এই ন্যাচারাল ডিজাস্টারের পরে এখানে ট্যুরিস্ট কম, তাই ওনারা ফ্রি আপগ্রেড করে দিয়েছেন, নইলে এই ক্যাটাগরির ঘর 7-8 হাজার টাকা পার ডের নিচে পাওয়া ইম্পসিবল। এবং আমি যখন এই ভিডিওটা বানাবো, এই রিসোর্টের মানে কর্ণধারের নাম্বার আমি শেয়ার করব, তার সঙ্গে অবশ্যই দাম মিলিয়ে আসবেন। এই রিসোর্টগুলোই যখন পুজোর সময় বা শীতকালে আপনারা যখন আসবেন হয়তো, তখন কিন্তু এই দামে ওনারা দিতে পারবে বলে আমার মনে হয় না। এখন অফ সিজন ট্যুরিস্ট নেই বললেই চলে, তাই আমরা প্রচুর কমে পেয়েছি সব কিছু। তোর ওয়ায়নাড কেমন লাগলো? এই একদিনে কি অভিজ্ঞতা হলো, কি বলবি? বেসিক্যালি এখন তো পুরোটা ক্লোজ, ঘুরতেও পারলাম না। রিসোর্ট অনুযায়ী বা চারিদিকের যা নেচার বা গ্রিনারি, তা সেটার একটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না, এত সুন্দর। আর যারা নির্জন, একটু শান্ত চুপচাপ পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য একদম এটা পারফেক্ট ডেস্টিনেশন। আচ্ছা, এবার আমরা কোন দিকটা যাচ্ছি তৃষা, একটু বলে দে। পুল আছে এখানে, এই দিকটায় পুল এরিয়া। তো যাচ্ছি, পুলটা ছোট, নামাও হয়নি সেভাবে, তো যাই একটু ফটো তুলে আসি। আজকে এখানে যেহেতু গেস্টস কম আছে, তাই বাফে ব্রেকফাস্ট নেই। আমরা যা অর্ডার দিলাম সেগুলো ওনারা বানিয়ে দেবে, যেরকম ডোসা, ব্রেড বাটার নিতে পারেন, ফ্রুট জুস আছে, অমলেট আছে, চা কফি তো অবশ্যই আছে। তো নির্ভর করছে আপনি কি চাইবেন, সেটা দিয়ে দেবে। আর এখানের একটা জিনিস আমার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে লোকের ব্যবহার অপূর্ব। গোটা রিসোর্টটায় একটা আমি এরকম কোনো স্টাফ দেখলাম না যে একটু মুখ গোমরা বা রুড কি খারাপ ব্যবহার করছে। সবাই ভীষণ ভীষণ পোলাইট। আমার আজকে যেখানে থাকার ইচ্ছে কুমারকম, সেটা এখন আলেপ্পির কাছাকাছি একটা জায়গা হিসেবে ভীষণ পপুলার। দারুণ দারুণ কুমারকামে ব্যাকওয়াটারকে কেন্দ্রিক রিসোর্টস হয়েছে। আমরা একটা মাথায় নিয়ে যাচ্ছি, লেটস সি ইফ উই গেট রুমস দেয়ার। খুবই ভালো জায়গা। ওখানে আপনারা ব্যাকওয়াটারের বোটিংয়ের যেটা একটা বিউটি, সেটাও নিতে পারেন। আর ওখান থেকে আলেপ্পির বিচটা অলসো লেস দেন অ্যান আওয়ার। সব মিলিয়ে একটা ফাটাফাটি পরিবেশ। আর আমরা ওখানে আজকের দিনটা থেকে কালকে চলে যাব হচ্ছে ভার্কালা, উইচ ইজ দি হাইলাইট অফ দিস ট্রিপ, যার জন্য আসা। ভার্কালায় একদিন, পুবারে একদিন, লেটস সি। আশা করি ওয়েদারটা আমাদের সঙ্গ দেবে, নইলে যা এত কথা বলছি কোনোটাই এক্সিকিউটেড হবে না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলে থাকি সেটাই আবারও বলবো, যে এখানের পজিটিভস অ্যান্ড নেগেটিভস কি। কোনো রিসোর্ট কোনো জায়গায় 100% নিখুঁত হয় না সাধারণত। তো এখানে কি কি চোখে পড়লো? আচ্ছা, তার আগে বলে রাখি, এখানের যে স্পা আছে সেখানে কাল গেছিলাম কথা বলতে। এনাদের 30 মিনিটের একটা ব্যাক ম্যাসাজ দিয়ে শুরু, রেটটা হচ্ছে 1000 টাকা মোটামুটি। অ্যান্ড ইট গোজ আপ টিল 4,500 ডিপেন্ডিং আপন আপনি কী ট্রিটমেন্ট নিচ্ছেন। এখানে একটা আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার আছে। আপনার শারীরিক সমস্যা যদি ওনাদের কনভে করেন, সেই অনুযায়ী ওনারা একটা টেলার মেড আপনার জন্য কিছু মানে ট্রিটমেন্ট হোক, মাসাজ হোক, সাজেস্ট করতে পারেন। তো যারা স্পা করাতে আসছেন এখানে, কেরালার প্রায় প্রতিটি রিসর্টেই কিন্তু এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা স্পা অফার করা হয়। তো সেটা একটা ভালো দিক। এগেন নাও কামিং ব্যাক টু দ্য পজিটিভস অ্যান্ড নেগেটিভস, এই রিসর্টটার লোকেশনটাই সব থেকে বড় পজিটিভ। স্টাফেদের ব্যবহার খুব ভালো, সার্ভিস ভীষণ ভালো, মানে মুখ থেকে কথা বলবার আগে জিনিস রেডি হয়ে যাচ্ছে, মানে যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে কালকেই যেরকম বলছিলাম, নেগেটিভও বেশ অনেক কিছুই আছে। ওয়ান অফ দেম বিং দি রিসোর্ট ইজ ইন দ্যাট ওয়েল মেনটেন্ড, মানে একটু পুরনো হয়ে গেছে, বলবো সমস্ত জিনিস একটু মলিন হয়ে গেছে মানে সময়ের সাথে। আমার মনে হয় এই রিসোর্টটা একটু পুরনো রিসোর্ট হয়তো, সেই একটা নেগেটিভ আমার চোখে পড়েছে। আর খাবার সাধারণ মানের, কম্পেয়ার টু দি প্রাইস আমার বিরাট আহামরি কিছু লাগেনি কিন্তু এখানের খাওয়া দাওয়া। আর আরেকটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যেরকম দুজন ছিলাম, সত্যি কথা বলতে ধরুন এই রাত 9:30-10টার পরে নেই মানে কিচ্ছু নেই, আপনার আশপাশে কোনো লোকও চোখে পড়বে না, একদম নিরিবিলি চুপচাপ একটা পরিবেশ। রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল, বাট
কিরকম একটা উইয়ার্ড লাগছিল রাতটা, মানে একদম যেহেতু ঘন জঙ্গলের মধ্যে, আমি এটার সঙ্গে খুব একটা অভ্যস্ত নয়। যারা হয়তো এরকম জায়গা প্রেফার করেন তাদের ভালো লাগবে, বাট আই ওয়াজ ফিলিং রিয়েলি কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড আর কি, মানে কিচ্ছু করার নেই বিয়ন্ড আ সার্টেন টাইম। সেদিনকে অবশেষে রিসর্টের ঠিক করে দেয়া গাড়ি নিয়ে রওনা হলাম ওয়ায়নাড থেকে কোরিকোর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এই যাত্রাপথ ছিল প্রায় 3 ঘন্টার এবং সড়ক পথে আমাদের রিসর্ট থেকে দূরত্ব ছিল 90 কিলোমিটার। আমাদের কি প্ল্যান একটু বলে দিই। আমরা এখন রওনা হলাম আমাদের রিসর্ট থেকে, ঘড়িতে বাজে 10:20। আমাদের যে টিভিসি জনশতাব্দী এক্সপ্রেস সেটা কোরিকোর থেকেই অরিজিনেট করে 1:45 নাগাদ ছাড়ে। আমাদের ট্রেনের টিকিট আমরা চেয়ার কারে বুক করে রেখেছিলাম, বাট ওটা কনফার্ম হয়নি, তাই আমাদের 2S-এই যেতে হবে। 2S মোটামুটি আমাদের যে ডেস্টিনেশন আর কি আলেপ্পি অব্দি আমাদের এই 150 টাকা মতো ট্রেন ভাড়া পড়েছে। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, ওই 150 টাকা ট্রেন ধরতে গিয়ে আমাদের এই 3000 টাকা গাড়ি ভাড়া দিতে হচ্ছে। মানে কিছু করার নেই, একটু বোকা বোকা ব্যাপার। তবে এই ট্রেন জার্নিটা ভীষণ সুন্দর, কারণ আমরা মোটামুটি কোস্টাল লাইনটা বরাবর ওপর থেকে নিচে নামবো। আমাদের যেটুকু দেখলাম পৌঁছতে পৌঁছতে আমাদের ডেস্টিনেশনে সন্ধ্যে 6:30 বেজে যাবে। তো ওখানে গিয়ে আজকে রাত্রিটুকু থাকা, এইটুকুই কিন্তু মূল, আর বিশেষ কিছু করবার নেই। আবার কালকে যা ঘোরাঘুরি সকালে করে আমরা একটু বেলার দিকে ট্রেন ধরবো, যেটা আমাদের নিয়ে যাবে হচ্ছে তিরুবনন্তপুরম সেন্ট্রালে। সেখান থেকে দেখি তারপর কোন দিকে যাওয়া যায়। কোরিকোর সেন্ট্রালে যেতে যেতে কয়েকটা খুব ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সেটা হচ্ছে ট্রেনের টিকিট বুকিংয়ের পারপাসে। আমরা যে এই ওয়ায়নাডের এখান থেকে কুমারাকামের দিকে যাচ্ছিলাম, কুমারাকাম পৌঁছানোর জন্য 2-3টে খুব ইম্পর্টেন্ট স্টেশন আছে যেখান থেকে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে চিরথালা স্টেশন, যেটায় আমরা ইভেনচুয়ালি গেছিলাম। এই চিরথালা থেকে অটোয় কুমারাকাম পৌঁছতে 0.5 ঘন্টা লাগে। এছাড়া কোট্টায়াম বলে আরেকটা স্টেশন আছে, কোট্টায়াম থেকেও কিন্তু এই কুমারাকামের যে ছোট্ট জনবসতি সেটা এই 30 মিনিটেরই দূরত্ব। কোরিকোর থেকে মোটামুটি যে গাড়িগুলো ডাউন সাউথ থিরুবনন্তপুরম সেন্ট্রাল যায়, তারা 2টো লাইনে একটা জায়গার পর ভেঙে যায়, এবং একটা যে লাইন সেটা গিয়ে কানেক্ট করে হচ্ছে আপনাকে কোট্টায়ামে, আর একটা লাইন আপনাকে নিয়ে কানেক্ট করবে চিরথালা বা আলেপ্পির দিকে। দেখে নেবেন যেদিকের রুটে টিকিট অ্যাভেলেবেল আছে সেটাতেই যেতে পারেন। মোটামুটি কিন্তু ভাড়া বলুন বা সময় দুটোতে একই লাগে। আমরা সেদিনকে বেছে নিয়েছিলাম চিরথালাকে। শেষমেশ 2.5 ঘন্টা মোটামুটি নিল আমাদের রেলওয়ে স্টেশন পৌঁছতে। এসেই গেছি, এখন ঘড়িতে বাজে এই মোটামুটি 1টা, আরও 45 মিনিট সময় আছে। আর এই হচ্ছে ভিড়ে ঠাসা সোমবারের দিনকার কোরিকোর সিটি। বড় বড় দোকান পালা, চওড়া রাস্তাঘাট। এখান থেকে রেলওয়ে স্টেশন আর 500 মিটার মতো। এই আমাদের বাঁদিকে হচ্ছে কোরিকোর রেলওয়ে স্টেশনের এন্ট্রেন্স। দেখুন, ছোট্ট একটা স্টেশন, বাট এই অঞ্চলের নর্থ কেরালার একটা বিশাল ইম্পর্টেন্ট স্টেশন। এখান থেকে এনাদের ক্যাপিটাল সিটি আর কি ত্রিভেন্দ্রম সেন্ট্রালে প্রচুর ট্রেন আছে। এমনকি কোচি যাওয়ার বলুন, আলেপ্পি যাওয়ার বলুন, সমস্ত জায়গার ট্রেন এখান থেকে পাবেন। দিনে 7-8টা করে ট্রেন আছে এবং ভালো ভালো ট্রেন আছে। এখানে থেকে দিনে কিন্তু এখন 2টো বন্দে ভারত ছাড়ে। একটা তো যায় ত্রিভেন্দ্রম সেন্ট্রালের দিকে, আর একটা কোট্টায়াম হয়ে যায়। তো অনেক অপশন, যেখানে দেখুন সুন্দর গাড়ির পার্কিং এর ব্যবস্থা, আর বেরিয়েই প্রচুর অটো ট্যাক্সি সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কোরিকোর স্টেশনের এন্ট্রেন্স। এখানে ওয়েটিং রুম থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। আমাদের গাড়ি কোনটা দেখা যাক। এই কোরিকোর স্টেশনে কিন্তু একটা পেড এক্সিকিউটিভ এসি লাউঞ্জ আছে, 30 টাকা ঘন্টা। এখানেই আমরা এসে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম। বেশ সুন্দর, পরিষ্কার একদম। আজকে জনশতাব্দী এক্সপ্রেস ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে। আমরা আছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, একদম এক্সট্রিম এন্ডে যেতে হবে। 16323 Coimbatore Mangalapuram Express from Coimbatore to Mangalapuram and expected to arrive at 30. আচ্ছা, এই হচ্ছে তিরুবনন্তপুরম কোজিকোড়ের জনশতাব্দী এক্সপ্রেস। এগুলো হচ্ছে এসি চেয়ার কার, যেখানে আমাদের কনফার্মেশন আসেনি দুর্ভাগ্যবশত। আমাদের খুঁজে নিতে হবে আমাদের 2S এর কোচগুলো। আমরা যেখানে যাব চেরথালা বলে, চেরথালায় এটা 1:45-এ ছেড়ে মোটামুটি 6টা নাগাদ পৌঁছে যাবে।
এখানের প্ল্যাটফর্মের স্বচ্ছতা এবং পরিষ্কার ভাবটা দেখুন, একদম ঝকঝক করছে যেন স্টেশনটা। আর এই আমাদের কোচ আজকে B9 কোচ, এই কোড়িকোড থেকে এখন এটা যেটা ছাড়ছে 1:45-এ, এটা থিরুবনন্তপুরমে গিয়ে পৌঁছবে বেশ রাত্রের দিক করেই। আলেপ্পিতে এটার টাইম ছিল বিকেল 6:40 নাগাদ। এটা কিন্তু এরেনাকুলাম হয়ে আলেপ্পি হয়ে মানে মেন যে কটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সব কটাকে টাচ করতে করতে যাবে। আপনারা ধরুন যারা এই গাড়িটায় ত্রিভেন্দ্রম সেন্ট্রাল যাবেন, এই 1:45-এ ছেড়ে 9:25 নাগাদ ত্রিভেন্দ্রম সেন্ট্রাল যায়। আর এটা কিন্তু এমন একটা গাড়ি, এটা ভারখালা শিবাগিরিতেও দাঁড়ায়, মানে যারা ভারখালাতে যাবেন ভাবছেন, এই সেম গাড়ি কিন্তু আপনাদের ভারখালা পৌঁছে দেবে। আর এই যে কোড়িকোড স্টেশন দেখছেন, কলকাতা থেকে কিন্তু এখানে সরাসরি ট্রেন আছে। 37 ঘন্টা 47 মিনিট হচ্ছে প্রজেক্টেড টাইম। প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2:50 নাগাদ সাঁতরাগাছি থেকে একটা ট্রেন ছাড়ে, MAQ বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। ওটা এই কোড়িকোড সেন্ট্রালে কানেক্ট করে এবং এখান থেকে আপনারা যেরকম বললাম যারা ওয়ায়নাডের দিকে যেতে চান তাদের এইটাই হচ্ছে ঠিক স্টেশন নামবার জন্য। এই হচ্ছে 2S এর ইন্টিরিয়ার্স। ট্রেনের কোচটাও কিন্তু খুব পরিষ্কার, 3+3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা সিটের মাথায় পাখা, লাইট, একদম ফ্রেশ কোচটা। চার্জিং পয়েন্টও আছে, সব মিলিয়ে ভালো বেশ। আমাদের তো মাত্র 4 ঘন্টা জার্নির হার্ডলি ম্যাটার্স আর কি। তৃষাও বসেছে। তৃষা, এই ট্রেনটা কি পরিষ্কার বল? তুলনায় ভাবাই যায় না। এখানে দেখুন এই যে বটল হোল্ডার সেগুলো সব আস্ত আছে, আমাদের ওখানে সব ছেঁড়া পড়ে থাকে। আর ভালোই হয়েছে আজকে ট্রেনটা খালি খালি যাবে। আমরা কারেন্ট অ্যাভেলেবিলিটিতে টিকিট কেটেছি আর আমাদের মাত্র টিকিট ভাড়া পড়েছে আলেপ্পি অব্দি 150 টাকা। ভাবুন, ঘড়িতে বাজে ঠিক 1:45 আর আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। এবারের জন্য বিদায় কোড়িকোড, আবার ভবিষ্যতের দিনে দেখা হবে। কোড়িকোড থেকে ত্রিভেন্দ্রম সেন্ট্রাল গামী যে ট্রেনগুলো আছে তাতে যদি আপনারা ডে ট্রিপ করেন বা সকালের কোনো জার্নি করেন তাহলে দেখবেন অভিজ্ঞতা দারুণ হচ্ছে। এই রুটে কিন্তু আপনারা পাবেন বড় বড় নদী, ব্যাকওয়াটার্স, কোথাও কোথাও আবার ছোট ছোট টিলা, পাহাড়ের ভিউ এবং আরও নানা কিছু। গোটা জার্নিটাই কিন্তু আপনাদের জানলার বাইরে তাকিয়েই কেটে যাবে। কেরালা এমনিই ভীষণ সুন্দর, কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয় এবং এখানের সমুদ্র, ব্যাকওয়াটার, কোথাও ফরেস্ট, কোথাও পাহাড়, সব মিলিয়ে কিন্তু কেরালা এই জন্যই বোধহয় ট্যুরিস্টদের কাছে এতটা জনপ্রিয়। এই হচ্ছে ত্রিশূর স্টেশন। এইখানে আমার এই পিজা এসে গেল। ট্রেন এসে পৌঁছলো ত্রিশূর জাংশন। মোটামুটি হাফ জার্নি হলো আমাদের। এরপরে বড় স্টেশন হচ্ছে আলুভা, যেটা কোচি এয়ারপোর্টের নিয়ারেস্ট স্টেশন। তারপর হচ্ছে এরনাকুলাম জাংশন, তারপরে আমাদের চেরথালা। কে জানে পৌঁছতে পৌঁছতে কটা হবে, 6টা 6:30 বেজে যাবে। খালি স্টেশন। এখানে স্টেশনগুলো, আমাদের ওখানে স্টেশনগুলো দেখার পর মনে হয় বাবা কোনো ভিড়ই নেই, সব স্টেশন পরিষ্কার, কোনো ট্রেনের কোনো ডিমান্ড নেই, খালি, কেউ উঠছেও না নামছেও না, দেখুন সব খালি পড়ে আছে। আর এখনো অবধি এই জনশতাব্দী এক্সপ্রেস প্রায় আধ ঘন্টা লেটে চলছে। এইটুকু রুট তাতেই আধ ঘন্টা লেট হবে। আলুভা ঢোকার আগেই আপনারা যদি বাঁ দিকে চোখ রাখেন তাহলে দেখতে পারবেন কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বলা উচিত নেদুম্বাসেরির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কিন্তু আমাদের ভারতের একমাত্র সোলার এনার্জি পাওয়ার্ড এয়ারপোর্ট। আমাদের ফেরার বিমান এই নেদুম্বাসেরি এয়ারপোর্ট থেকেই ছিল। ভীষণ ফ্যাসিনেটিং একটা এক্সপিরিয়েন্স। ট্রেনে বসে এরকম এয়ারপোর্ট দেখার অভিজ্ঞতা আমার এই জীবনে বোধহয় প্রথম হলো। আধ ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো এরনাকুলাম জাংশনে, এই রুটের অন্যতম বড় স্টেশন, কোচির কানেক্টিং স্টেশন আর কি। এই দেখুন কি ভিড়। আমাদের এতক্ষণে চিরথালায় পৌঁছানোর কথা, আর সেই সময় আমরা এখন এরনাকুলাম জাংশনে। আরও হয়তো 25 মিনিট আধ ঘন্টা নেবে। আর এখন কোচিতে টেম্পারেচার 29 ডিগ্রি, কমফোর্টেবল ওয়েদার, না গরম না ঠান্ডা। আর যারা কলকাতা থেকে কোচির দিকে আসতে চাইছেন, এই স্টেশনটাই কিন্তু মেন স্টেশন, এরনাকুলাম জাংশন। এখান থেকেই আপনারা মুন্নার হোক, কোচির দিকে ফোর্ট কোচি হোক, চেরাই বিচ হোক, সব যেতে পারবেন এই স্টেশনটায় নেমে।
বলছিলাম আমার এই রুটে যে ট্রেন জার্নিটি আমি করছি আমার জীবনে করা শ্রেষ্ঠতম ট্রেন জার্নির মধ্যে একটি, তাই জন্যই ডেডিকেটেডলি এই অংশটাকে রাখা। এই ট্রেনটায় বসে ব্যাকওয়াটার থেকে লেক আর কিছু দেখা বাকি ছিল না। আর যারা গোটা ত্রিভেন্দ্রম সেন্ট্রাল অবধি যাবেন এরকম জিনিস বারবার আপনাদের চোখের সামনে আসবে। বলে রাখা ভালো, আমরা যে এই কুমারাকামে যাচ্ছি সেটা যে বড় লেকটিকে ঘিরে তৈরি যে জনবসতি, সেটা হচ্ছে ভেম্বানাড লেক। ভেম্বানাড লেক এবং আলেপ্পির ব্যাকওয়াটার্সকে ঘিরেই কিন্তু এই কুমারাকামের সৃষ্টি, যা এখন ভীষণ পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। আমরা শেষমেশ আধ ঘন্টা লেটে এসে পৌঁছলাম চেরথালা স্টেশনে। আলেপ্পির আগে এক্সপ্রেস ট্রেনের এটাই কিন্তু একটা মেইন স্টেশন। এটাকে গেটওয়ে টু কুমারকাম ভাবতে পারেন। কোট্টায়াম দিয়েও আসা যায়। এখান থেকে আমরা যে রিসোর্টটায় উঠছি কুমারকামে, সেটা 20 কিলোমিটার দূরে। এখান থেকে আধ ঘন্টা 45 মিনিট নেবে পৌঁছতে। চলুন যাওয়া যাক, দেখি স্টেশনের বাইরে গিয়ে কি যানবাহন পাওয়া যায়। আমাদের অটো সেদিনকে যে রুটটা নিয়েছিল সেটাও কিন্তু ভেম্বানাড লেকের ওপরে তৈরি যে বাঁধ সেটার ওপর দিয়েই যেতে হয়। আপনারা তাই বলতে পারেন যাওয়ার সময় কিন্তু উই গট দি ফার্স্ট ভিউ অফ কেরালা ব্যাকওয়াটার্স। এই যে রুট, এখান থেকে আপনারা যদি আলেপ্পি মানে গাড়িতে এরকম ছোট গাড়িতে যেতে চান ঘন্টাখানেক নিতে পারে। তবে আলেপ্পি যেহেতু একটা খুব কমন জায়গা, মানে সেখানে সবাই গিয়ে থাকে, তাই ফর আ চেঞ্জ আপনারা যদি ব্যাকওয়াটার্সের ভিউ পেতে চান কুমারাকাম ক্যান বি ইকুয়ালি গুড। এখানেও কিন্তু হাউস বোটের ফেসিলিটি আছে এবং প্রত্যেকটি রিসোর্ট থেকে কিন্তু ব্যাকওয়াটার্স খুব ইজিলি অ্যাক্সেসেবল। আমি যেটা একটু ভয় পাচ্ছিলাম যে বোধহয় রাত হয়ে যাওয়ার দরুন এখানে খুব শুনশান অন্ধকার কিছু পাবো রাস্তাঘাট, তবে ব্যাপারটা সেরকম নয়। গোটা রুটটাতেই কিন্তু ভালো মতো আলো ছিল এবং আমাদের রিসোর্ট পৌঁছানো অবধি রাস্তা ভীষণ সুন্দর, পরিষ্কার এবং অ্যাজ ইউজুয়াল যেটা এক্সপেক্টেড ভীষণ ওয়েল মেনটেন্ড অলসো। ভিডিওর দৈর্ঘ্যের কথা মাথায় রেখে আজ না চাইলেও এই গল্পের ইতি টানতে হচ্ছে। আশা করি আপনারা এনজয় করেছেন। আমরা আজকের দিনটা শুরু করেছিলাম ওয়ায়ানাড থেকে এবং শেষমেশ এসে পৌঁছলাম কুমারাকাম। অনেক বড় একটা জার্নির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী পর্বে আমাদের কুমারাকামে এই আবাদ হুইসপারিং পাম্পসে আমাদের রুম ট্যুর সঙ্গে এই রিসোর্টটার আনাজ কানাজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার সঙ্গে অবশ্যই থাকবে যেটা এই জায়গার সব থেকে বড় হাইলাইট, সেটা হচ্ছে ব্যাকওয়াটার্সের ওপর আমাদের বোট রাইড। এরকম নানা কেরালা ভ্রমণের গল্প নিয়ে আমি আসতে থাকবো আমার এই কেরালা ট্রাভেল প্লেলিস্টে। আশা করি আপনাদের ভালো লাগছে। জানি পরিস্থিতি স্বাভাবিক নয়, কারোরই মন মেজাজ হয়তো খুব একটা ভালো নেই, তবে আশা করি এই ভিডিওগুলো আপনাদের সামান্যটুকু হলেও মেন্টাল রিলিফ দেবে এবং কিছুটা ফ্রেশ অক্সিজেন প্রোভাইড করতে সাহায্য করবে। যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দেওয়ার অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।